তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমিষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। একা মানে কি? ঘুমের মধ্যে অবচেতন সোহাগে পাশে হাত বাড়িয়ে কাউকে কাছে টেনে নিতে গিয়ে নিঃশব্দ উপহাস। কাজ থেকে ফিরে এসে বাকি কতকগুলো আসবাবের সঙ্গে নিত্যকার সেই এক নৈবত্তিক মুখোমুখি। অনেক কাজের মধ্যে বাইরে কখন যে রাত ঘন হয়ে এসেছে, হঠাৎ যখন খেয়াল হলো যে এবার মধ্যরাত্রি, অথচ কেউ খেতেও ডাকেনি, তখন নিজের উপর অজানিত রাগ আর স্মৃতির বা কল্পনার কোনো অনুপস্থিত মানুষের জন্য কোনো নিভৃত অভিমানী দীর্ঘশ্বাস, না হঠাৎ পাওয়া কোনো আনন্দ সংবাদে ফোনের নম্বরে আঙুল পৌঁছেও বিশেষ কোনো একটা নাম খুঁজে না পাওয়া এবং অগত্যা সেই আনন্দকে হয় পুরোপুরি গিলে ফেলা, বা 4-5 জন সাম্প্রতিক পরিচিত জনের মধ্যে যার নম্বর সহজে পাওয়া যায় তাকে কোনোভাবে খবরটা চালান করে দেওয়া এবং তারপর সারাক্ষণ একটা অস্বস্তির মধ্যে ভোগা। এই যে ভাবলো না তো, শোনাবার জন্য বললাম। একা মানে কি? এর যে কোনো একটা বা প্রায় সবকটাই হয়তো, কিংবা কে জানে বুঝবা আরো অনেক অনেক বিশিষ্ট, অনেক তীব্র, অনেক কাতর কতগুলো অনুভূতির নিত্য বিচরিত স্মৃতিমালা। আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্বজুড়ে মানুষের সঙ্গী খুঁজে নেওয়ার অন্তরতম বাসনার প্রকাশ দিন। ভ্যালেন্টাইন্স কার্ড, ভ্যালেন্টাইন্স উপহারে নানাবিধ ডিসকাউন্ট, নতুন নতুন ডেটিং বা চ্যাট সাইট উদ্বোধনের আনুষ্ঠানিক ঐতিহ্য সূত্র। গত বছরে বিশ্বজোড়া ভাঙনের মুখে দাঁড়িয়ে ডিভোর্সের হার যত বেড়েছে, পলকা কাচের মতো চুরচুর হয়েছে মানুষে মানুষে বিশ্বাস। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের ঘটা তত জাঁকিয়ে বসেছে শহুরে সভ্যতায়। প্রেম অপ্রেম, বিশ্বাস অবিশ্বাস পৃথিবীকে শাসন করে এসেছে বহুদিন। যেদিন তার অভিঘাত চরমভাবে শাসকের আসনকে স্পর্শ করেছে, তখনই শাসনতন্ত্র ফুঁসে উঠে শাস্তি দিতে চেয়েছে প্রেমকে। আর প্রেমকে তো আর যে কোনো ভাবে শাস্তি দেওয়া যায় না, কেবলমাত্র যায় তার স্বতঃস্ফূর্তটাকে রুদ্ধ করে দিয়ে, তাকে প্রাতিষ্ঠানিকতায় গেঁথে ফেলে। ক্লিন্টন লিওনেস্কির বহুচর্চিত অবৈধতা এবং রাজকুমারী ডায়নার স্বেচ্ছা জীবনযাপন এই প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে প্রেমের সচেতন বা অবচেতন প্রতিবাদ। শাসনতন্ত্রে যেহেতু স্বতঃস্ফূর্ত ব্যক্তি স্বাধীনতার কোনো জায়গা নেই, তাই এই দুটি বড় বড় ঘটনায় প্রথম বিশ্বের শাসনতন্ত্রের প্রথমটাই হতভম্ব হওয়া ছাড়া কিছু করার ছিল না বিশেষ। তারপর কি হলো সেটা আমাদের সকলেরই জানা। ভেতরে ভেতরে যেটা হলো সেটা আমরা অনেকেই হয়তো জানি না। ম্যাডাম টুসোর মোম জাদুঘরে বাকিংহাম বেস্টনের মধ্যে ডায়নার প্রবেশাধিকার জুটল না। তিনি ঠিক উল্টো দিকে প্রিন্সেস অব দ্য পিপল হয়ে স্মিত হাস্যে মমীভূত শৈরিনী হয়ে রইলেন সারা জীবন। শাসনতন্ত্র তাকে মুছে ফেলল না একেবারেই, বরং চিরজাগ্রত ব্যভিচারিণী যৌনতার প্রদীপ্ত প্রতিমূর্তি হিসেবে চিরজাগ্রত করে রাখল মানুষের মনে। ঠিক যেমন করে বেঁচে রইলেন পৃথিবী বিখ্যাত কয়েকজন নির্বান্দি বিস্ফোরিকা, কেনেডি প্রণয়ী মেরিলিন মনরো বা সুইজারের অঙ্কশায়নী মিশর সম্রাজ্ঞী ক্লিওপেট্রা। ডায়নার মৃত্যুর পর তার শেষ শোভাযাত্রায় নতমস্তকে হাঁটলেন যুবরাজ চার্লস। আমরা সবাই বললাম আহারে। তারপর সেই চার্লস বিয়ে করলেন পরশ্রী ক্যামিলাকে। টেলিভিশনে ফলাও করে সে বিয়ে দেখানো হলো। আমরা সবাই ভুলে গেলাম
এই চার্লস ক্যামিলিয়ার দীর্ঘ গোপন প্রণয়ই কিন্তু ডায়নাকে ফেলে দিয়েছিল একাকিত্বের হতাশার চরমতম অন্ধকারে। ডায়না হয়ে গেলেন আর্কিট্রিপল অ্যাডাল্টারেস, আর চার্লস পত্নী বিরোধিতায় এক মানুষ, অতএব পুনর্বিবাহযোগ্য। খুব ধুমধাম না হলেও সে বিয়েও বড় অনাড়ম্বর হয়নি। রানী এলিজাবেথ ছাড়া আরো দুজন অদৃশ্য অভিভাবক ছিলেন আপ্যায়নের দায়িত্বে, শাসনতন্ত্র আর পুরুষতন্ত্র। বিবাহ সভায় নীরব করমর্দনী সুরাপাত্র তুলে তাঁরা নিজেদের পারস্পরিক বিজয় গাথাকে নতুন করে অভিবাদন জানালেন, আর পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল ভ্যালেন্টাইন্স ডের অসংখ্য রঙিন কার্ড, রক্তিম হৃদয়ানুকৃতি। বহু শতাব্দী আগের এক রোমান সন্তের নিষ্কলুষ অঙ্গীকার হয়ে দাঁড়ালো আবেগের এক দুর্মদ বাণিজ্য তিথি। প্রেমের মতো চিরপ্রবাহিনী বেগবতীকে যদি কোনো তিথি, কোনো বিশেষ ফুল বা আকৃতি দিয়ে চিহ্নিত করতে হয়, তবে বুঝতে হবে পৃথিবীর গভীরতম অসুখের দিকে ধীরে ধীরে পা ফেলতে শুরু করেছি আমরা। আমাদের ভেতরকার সমস্ত অপ্রেমকে কতগুলো লাল লাল হৃদয়ের চিহ্ন দিয়ে ঢাকবার আপ্রাণ চেষ্টায়। 2-1 বছর আগের কথা, 14 ফেব্রুয়ারি, নন্দন থেকে শিশির মঞ্চের দিকে যেতে ডান দিকের যে খাবার দোকানটা, সেখানে আমার এক বন্ধু দাঁড়িয়েছিলেন লাল চা খাবেন বলে। দেখলেন দোকানে স্টিলের একটা থালায় সাজানো রয়েছে অনেকগুলো গোলাপ ফুল। কৌতূহল হয় স্বাভাবিক। দোকানের মহিলা একগাল হেসে বলেছিলেন, ওই যে আজ কি যেন একটা দিন না, আমারই তো ভালো হলো, একটা গোলাপ 5 টাকায় বিক্রি হচ্ছে। এবার প্রশ্ন, এহেন আনন্দক্ষণে পৃথিবী জুড়ে যখন প্রেমের জোয়ার, হঠাৎ একা মানুষদের নিয়ে এমন একটা বিষণ্ণ সংখ্যা কেন? ইচ্ছে করে আলাদা হব বলে, না গায়ের জোরে প্রেমের এই পণ্যীকরণের প্রতিবাদ করব বলে? এই জন্য দোলের দিন সকালে উঠেই চান টান করে পাট ভাঙা পোশাকে জামা কাপড় পরে নেওয়া। কেবল জানেন সম্পাদক প্রকাশকও জানেন। নিজে রং খেলবো না তাই নয়, সমস্ত আনন্দের মাঝখানে মূর্ত প্রতিবাদ হয়ে দাঁড়ানো। কিছুটা অপ্রাসঙ্গিক হলেও একটা কথা মনে পড়ল, শোলের সেই বিখ্যাত দৃশ্য, হোলি কে দিন জব খিল যাতে হে গানটা যখন হতো, ধর্মেন্দ্র হেমামালিনীর হুল্লোড় দিয়ে, মনে আছে যে সিনেমা হলটা হঠাৎ মুখরিত হয়ে উঠত দর্শকদের আনন্দ চিৎকারে, উল্লাস শীষে, পর্দার প্রেমিক যুগলের বসন্ত উৎসবের উন্মাদনার স্বতঃস্ফূর্ত শরিক হয়ে। তখন প্রায় হঠাৎ করেই আসতো দ্বিতীয় চমক। গানের স্ট্র্যাডিউডে কয়েকজন গ্রামবাসী দূরে একা বসে থাকা অমিতাভকে পাকড়ে আনতেন হোলির আবির আলোড়িত আঙিনায়। কালো শার্ট, আকাশ নীল জিন্স পরা অমিতাভ সবে হাত দুটো উপরে তুলে কোমর ভেঙে বাজনার তালে পা ফেলেছেন। সমস্ত দর্শকদের কাঙ্ক্ষিত মিলনোৎসব কানায় কানায় ছুঁয়ে গেছে। এমন সময় হঠাৎ একটু দূরে সামনের উঁচু টিলার উপরে মন্দিরের পুজো দিয়ে বেরিয়ে শুভ্র বসনা জয়া ভাদুরী এসে দাঁড়াতেন। কালো শার্ট, দীর্ঘ শরীরের নৃত্যভঙ্গি মুহূর্তের জন্য ম্লান হয়ে যেত। আকাশে ওঠা হাত দুখানা কখন যেন নেমে আসতো অপ্রস্তুত লজ্জায়, আর দর্শকদের কানা উপচানো টগবগে আনন্দ মুহূর্তে যেন কেমন স্থির শান্ত হয়ে চলচলে পূর্ণতা পেত। মন বিষাদের অনুপম সঙ্গম অদৃশ্য হয়ে প্রবাহিনী হতো প্রতিটি দর্শক আসন ছুঁয়ে। বিরহ ছাড়া যে প্রেম সম্পূর্ণ হয় না, সে চিরন্তন সত্য যেন সবকটা স্টেরিওফোনিক স্পিকার ছাপিয়ে ছড়িয়ে পড়তো প্রেক্ষাগৃহ অন্তরিক্ষে। হল ভর্তি মানুষের অবচেতন আত্মধিক্কার হঠাৎ বেরিয়ে আসতো একটা সম্মিলিত ইস হয়ে। এ যেন তাদেরই অন্যায়। বাসন্তী আর বীরুকে নিয়ে আনন্দমত্ত হতে গিয়ে কি করে আমরা ভুলে গেলাম সারা জীবনের মতো বর্ণবঞ্চিতা সেই নিরাভরণ রিক্তা মেয়েটির কথা। একা মানুষদের প্রতি সমাজের একটা স্বাভাবিক সহানুভূতি আছে। সহানুভূতি না বলে বোধহয় অনুকম্পা বলাই ভালো। এখানে একা বলতে আমি প্রথাগত দাম্পত্যের বাইরের মানুষদের কথা বলছি। আমাদের চোখে একাকিত্ব হলো ভাগ্য বিপর্যয়ের এক আরোগ্যার্থ অভিশাপ, যার প্রতি কেবলমাত্র অনুকম্পাই করা যায়। শুনলে
রূঢ় মনে হবে, তবু বক্তব্যটা একটু প্রাঞ্জল করার জন্য ইচ্ছে করে একটা কঠিন উদাহরণ বাড়ছে। আগের কালের কুষ্ঠরোগী যেমন মানুষ কোনটাকে বেশি ভয় পেত, রোগটার গলিত শারীরিক বিকৃতিকে না তার কঠোর বান্ধবহীন পরিণতিকে? আমরা তা আজও ভালো করে জানি না। পৃথিবী জুড়ে অনেক মানুষ আছেন যারা সত্যিকারের কোনো সঙ্গী খুঁজে পাননি বলে একা, কেউ বা পরম পছন্দের মানুষের সঙ্গে থাকতে গিয়ে এক ক্রমিক চরম অপছন্দের সহাবস্থান মেনে নিতে পারেননি বলে একা, আবার কেউ তার নিষ্করুণ জীবনের কাছে প্রাণের মানুষকে নিরুপায় অনিচ্ছায় উৎসর্গ করেছেন বলে একা। একা মানে যদি নিঃসঙ্গতার কথা বলি, এরা নিঃসন্দেহে সকলেই একা। একা মানুষদের প্রতি সহানুভূতি, অনুকম্পা সবই থাকে, তার সঙ্গে অনেক সময় থাকে এক অদ্ভুত নিষিদ্ধ কৌতূহল। এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি। ঋতুবর্ণ নারী সুলভ, অতএব প্রথাগত যৌন নির্বাচনের বৈবাহিকতার বাইরে ঋতুবর্ণর পুরুষ বন্ধু কজন এবং সাম্প্রতিকতম ঘনিষ্ঠ পুরুষ সঙ্গীটি কে, এই জল্পনা কল্পনার নিরন্তরতা আমি সোজাসুজি না হলেও টের তো পাই এবং জানি আমার কোনো অসতর্ক স্বীকারোক্তির জন্য কতজন উন্মুখ হয়ে আছে। এই ফার্স্ট পার্সনের পাতাটা আমার সত্যি কথা লেখার পাতা, আমার জীবন ধারণের সমস্ত সত্যি বিশ্বাসকে মেলে ধরার পাতা। তাই আজ একা মানুষদের অভিজ্ঞতা দিয়ে একটা সংখ্যা গাঁথতে গিয়ে যদি নিজের একাকী জীবনের প্রায় স্বতঃসিদ্ধ কারণটাকে সযত্নে এড়িয়ে যায়, তাহলে সে তো সত্য কপুর হলো। আমার কাছে তা মিথ্যাচারণেরই নামান্তর। আর যদি আমি নিজেকে বাদ দিয়ে একা মানুষদের অস্তিত্বের অভিজ্ঞতা নিয়ে একটা শৌখিন তাত্ত্বিক সম্পাদকীয় লিখি, তাহলে আমার আগের এবং আগামী দিনের সব কটা ফার্স্ট পার্সন মিথ্যে হয়ে যাবে। আর বিনা পয়সায় রোববার পান বলে আপনারা মিথ্যে কথা বলবেন কেন? যে জীবন হয়তোবা আমাকে একাকিত্বের এই বন্দি দশা থেকে মুক্তি দিতে পারত, আমাদের সমাজে তার কোনো স্থান নেই। আমার স্বভাব প্রণোদিত অস্বাভাবিকতা নিয়ে আমি বাস করেছি আমার একাকিত্বের বন্দি জীবনে, আর আমার সামনে ছিল সমাজের এক বিরাট কারাগার, যেখানে ঐতিহাসিকভাবে যে কোনো নতুন প্রথাকেই প্রবেশ করতে হয়েছে দণ্ডিত বিদ্রোহের মতো, অনেক হিংসা এবং রক্তপাতের মূল্যে। প্রথার বাইরে বাস করার এই অবধারিত ট্র্যাজেডি আমাকে বারবার ভেঙেছে, দুমড়েছে, ছিঁড়েছে, কুটেছে, এমন করে রক্তাক্ত করেছে যে মনে হয়েছে এর চেয়ে মৃত্যু বোধহয় অনেক অনেক বেশি কাম্য। একদিক দিয়ে আমি বরং ভাগ্য পাই, আমার একজন চিরপ্রণয়ী আমাকে কখনো ত্যাগ করে যাননি, আমার রবীন্দ্রনাথ। নিগূঢ়তম অন্ধকারের মধ্যে ডুবে যেতে যেতেও বইয়ের তাকে হাত রাখলেই বারবার করে পেয়েছি তার প্রণয়ের উত্তাপ। তার বিনোদিনীকে আমি প্রায় আমার মতন করে সাজিয়ে নিয়েছিলাম। বিধবা বিবাহ যেখানে কেবলমাত্র একটা আইন, একটা প্রথা নয়, আইনগতভাবে সম্পূর্ণ জীবনযোগ্য হয়েও যে জীবন নির্বাসিতা, কোথায় যেন মনে মনে হয়তো আবেগবশতই তার সঙ্গে নির্মাণ করে নিয়েছিলাম কোনো এক আত্মজৈবনিক সমান্তরতা। আমার বিনোদিনী বিহারীর কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর আত্মঘাতিনী হতে গিয়েছিল গ্রামের দিঘিতে। সেখানে সেই ঘাটে বসে তারা ভরা অনন্ত আকাশের তলায় রাত্রিসম অসীম ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে তার কাছে হয়তো সত্যি সত্যি তুচ্ছ হয়ে গিয়েছিল পৃথিবীর যত মহেন্দ্র বিহারী। আত্মহননের দড়ি কলসি নির্জীব ঢেলার মতো গড়িয়ে পড়ে গিয়েছিল নির্জন মিশা জলে। ভরা বাদর মহাবাদর শূন্য মন্দির মোর। রৌদ্রালোকিত প্রাণস্পন্দিত নদীবক্ষে কোনো একদিন কোনো বজ্রায় বসে নিখিলেশের মনে হয়েছিল এই পূর্ণ জগৎ সংসারটি শূন্য হলো একটি নারীর অভাবে। সন্তানের মরদেহ সৎকার করে ফেরা যে পিতা
ট্রেনের জানলার বাইরের জ্যোৎস্নালোকের মধ্যে দেখতে পান জীবনের শুভ্র পূর্ণতা। তার চিরন্তন সান্নিধ্যের কাছে কতগুলো মানুষ যারা স্বেচ্ছায় বা বাধ্যতায়, স্বার্থে বা অবহেলায় আমাকে কষ্ট দিতে চেয়েছে বা পেরেছে, তাদের স্মৃতি কখনো চির অভিঘাতী হতে পারে? একটু বিশ্বাস হলো যে আমি সত্যি কথা বলতে পারি। তাহলে আরেকটা বড় সত্যি কথা বলছি, একটু বিশ্বাস করুন। গত বছরে মে মাসে আমার মা মারা গেছেন। মা আমার ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন। দুঃখ যে এত অসহনীয়ভাবে পবিত্র হতে পারে, কাছের মানুষকে হারানো যে কোনো অপমান, গ্লানি, অনুশোচনার বাইরেও কেবলমাত্র বিশুদ্ধ অমলিন দুঃখের কোমলতম কাঁথার মতো নিবিড়তম আবরণ হতে পারে, মা চলে গিয়ে যেন নিশ্চিতভাবে তা বুঝিয়ে দিয়ে গেলেন। আসলে বোধ হয় একাকিত্ব জিনিসটা একটা সূক্ষ্ম সংকুল ভূমিতে পদচারণের পরীক্ষা, যেখানে নিজের ভেতরের শক্তিকে বারবার করে স্মরণ না করলে নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, সংখ্যালঘুর নিয়মে একা মানুষরাও অনুকম্পাযোগ্য হতে বাধ্য। কারণ সমাজকে চালায় যে শাসনতন্ত্র, সেখানে অশক্তের কোনো সমভূমিকা নেই। শক্তিমান এবং অশক্ত কখনো একাসনে বসতে পারে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের পাকদণ্ডিটা যখন দেখি, তখন চায়ের টুকরি কাঁধে ধীর পায়ে হেঁটে যাওয়া মেয়েটাকে বড় একা, বড় বেচারা লাগে। কখনো ভেবে দেখি না, সেও যদি চোখ তুলে তাকায়, অসীম আকাশের গায়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে তারও বড় একা লাগবে। সিনেমার ব্যাকরণে অনুভূতির যে যে ভাষা আছে, তার মধ্যে টপ শট এবং লো অ্যাঙ্গেল, অর্থাৎ ওপর থেকে এবং নিচ থেকে নেওয়া শট দিয়ে আমরা যথাক্রমে একাকিত্ব ও অতিকায়তা বোঝাই। এ ভাষ্য তৈরি হয়েছে সিনেমার প্রাতিষ্ঠানিকতা থেকে, যার আদি নাম হলিউড। কোন চোখ দিয়ে কোনটাকে দেখব বা কোথায় দাঁড়িয়ে কিভাবে দেখব, শাসনতন্ত্রের এই গোপন সূত্রগুলি কখন যে আবেগ উচ্চারণের নির্ধারিত ভঙ্গি হয়ে গেছে আমরা খেয়ালও করিনি। রক্তকরবী নন্দিনীর রাজাকে বড় একা মনে হয়েছিল। সেই নিঃসঙ্গতা শক্তির নয়, আস্ফালনের। পাহাড় চূড়ে দাঁড়িয়ে থেকে বাইনোকুলার দিয়ে নিচের মানুষগুলোকে দেখবেন না প্লিজ। বুঝতে পারছেন না কেন? তারা যদি ওপরের দিকে চোখ তুলে তাকায়, তারা তো আপনার চোখ দুটো দেখতে পাচ্ছে না, দেখছে দুটো ঠুলি। এবার তারা যদি আপনাকে দৃষ্টিহীন বলে অনুকম্পা করে, অতগুলো সমবেত আহা বের শক্তি কিন্তু বেশ প্রচন্ড। পাহাড়ের নিচে খাদ, তার নিচে কিন্তু কালো স্রোত। সেই স্রোত মুখে সবাই যে বড় একা, এক একটি বিচ্ছিন্ন বৃষ্টির ফোঁটার মতো নিঃসঙ্গ, বড় নিঃসঙ্গ।